আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছেন ছাদ ভরা কাপড়, এগুলো সব আমি কেচে দিয়েছি। তারপর ছাদে এসে মেলে দিয়েছি। এখন কিন্তু প্রায় 11টার বেশি বাজে, তবে এখনো রোদ ওঠেনি। বাইরের ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা। কিছু সময় একটু একটু শীত লাগে, আবার কখনো অনেক বেশি গরম লাগে। কিছুক্ষণ আগে কাপড় মেলে দিয়ে গিয়েছি, অথচ রোদ নেই, তারপরেও কাপড়টা বেশ শুকিয়ে গিয়েছে, বেশ ভালো বাতাস আছে। এদিকে আমার দুই বাবাই দেখাচ্ছে এই পাশে মংলার নদী, দূর থেকে আমাকে দেখাচ্ছে যে আম্মু এই পাশে নদী আছে। সেই সাথে আমার ছোট বাবাইটাও কি যেন দেখাচ্ছে। তো বাসার যে কাজগুলো ছিল সবগুলো শেষ করেছি, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে যা ছিল। এখন রান্না করব। তো ভাবছি কি রান্না করব। ওর বাবা আজকে দুপুরে খেতে আসবে। তো সেদিন না ছাদে এসে ছাদ বাগানে আমি দেখেছি মূলা। তো বাগানের জিনিসই দেখে না আমার খুব ভালো লেগেছে, বাগানের সবজি আর কি। এটা হচ্ছে আমার নতুন বাসার বাড়িওয়ালি আপার ছাদ বাগান। এখনো ওইভাবে করে রেডি করতে পারিনি, একটু অগোছালো আছে, এই জন্য আমি ভিডিও করতেছি না। মোটামুটি আরেকটু গোছানো হয়ে গেলে তারপর আমি একটা ভিডিও করব এটা নিয়ে। গাছ আর সবুজ বাগান আমার বরাবরই খুব পছন্দের, তবে এত বড় সড়ো করে করা হয়ে উঠতেছে না। তো বাড়িওয়ালা আপার এই ছাদ বাগান দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, মাশাআল্লাহ। আপনারাও জানাবেন কেমন লেগেছে। যতটুকু পেরেছি দেখিয়েছি। আসলে আজকে একটু ব্যস্তও আছি, ছাদ তো এলোমেলো আছে ঠিক আছে, আর অন্যান্য কাজ করতে অনেক দেরি হয়ে গিয়েছে। এখন যদি আবার বাগান ভিডিও করতে যাই তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে। আর আপা বলছিল বাগানটা একটু সাজুগুজু করাবে আর কি, একটু রং টং করবে, তখন দেখতে আরও ভালো লাগবে। তখন ইনশাল্লাহ শেয়ার করব। তো বাগানের ক্ষেতে মূলা দেখে খুব ভালো লাগছিল। ওর বাবা মূলা খায় না, তো আমি আপার কাছে বলেছি যে আপা আমাকে একটা মূলা দিবেন, আমি একটা মূলা রান্না করে খাবো। তো আপা বলেছে ঠিক আছে, আপনার যা লাগে যতগুলা লাগে নিয়ে যান। তো এসে দেখছিলাম, যেহেতু একটা নিব, একটু দেখে শুনে নেই কোনটা বেশি ভালো লাগছে। তো দেখতে দেখতে মনে হলো যেটা সেটাই তুলছিলাম। আর আমার বড় ছেলে এসেছে সাথে, ও বলছে আম্মু আমি তুলি। পরে ও নিজেই তোলার চেষ্টা করছিল, তবে আমার বাবা এতই বড় হয়েছে যে সে একটা মূলাও তুলতে পারছে না। অনেকক্ষণ ধরে টানাটানি করেছে, তবে তুলতে পারেনি। তারপরে শেষমেশ আমিই তুলেছি। ছাদ বাগানটা খুব ভালো লাগে, দেখেই মনটা ভরে যায়, মাশাআল্লাহ। আমি প্রথমে ভেবেছিলাম একটাতেই হয়ে যাবে, পরে একটা তোলার পর দেখি খুব একটা বড় হয়নি, একটু ছোটোখাটো। তো ভাবলাম যে রান্না তো করব, আপাকেও একটু দিব, একটাতে হবে না, পরে আরও একটা তুলে নিয়েছি। এই তো আমার বাবা যান যুদ্ধ করছে একটা মূলা তোলার জন্য, তবে সে পারেনি, বলছে আম্মু অনেক শক্ত, এটা তুমি তোলো। পরে আমি বললাম যে ঠিক আছে তুমি ভিডিও করো, আমি তাহলে তুলে ফেলি। পরে আমি তুলে নিলাম। আসলে নিজের হাতের জিনিস হলে বেশি সেটা ভালো লাগে তুলতে বা সেটা সংগ্রহ করতে। তো আপা করেছে, আপার ছাদ বাগান, আপা এখনো নিজেও খায়নি, আমি এটা প্রথম তুললাম, আমার কাছে খুব ভালো লাগছিল। বাগানের ফ্রেশ সবজি তুলে নিয়ে সঙ্গে সঙ্গে রান্না, তাই না? কত ভালো। আপা প্রায় এই কাজটা করে। সিম খায় আমি দেখেছি, আমাকেও কিছুটা সিম দিয়েছে, সিম গাছ আছে অনেক। তারপর কাঁচা মরিচ, এগুলো দেখি আপা খুব একটা কিনে খায় না। তো আমি যে শাকগুলা ছিল সেই শাকগুলা এখানেই রেখে গেলাম। তো এখন বাসায় চলে এসেছি। এই তো রান্না বান্না আমি আগেই কবুতরের মাংস কুটে রেখেছিলাম, আর এপাশে মূলাটা এখন কেটে নিচ্ছি। কবুতরের মাংসটাও আমার বা ওর বাবার কেনা নয়,
এটা হচ্ছে আমার নানি, অর্থাৎ আমার মামি, মানে নানি আর মামি একসঙ্গেই থাকে তো। তো তারাই পাঠিয়েছে। ওর বাবা অসুস্থ ছিল, তখন আসতে পারেনি। আমার নানি তো আসলে অনেক বয়স্ক হয়ে গেছে, এখন তিনি ওইভাবে চলাফেরা করতে পারে না, তো অনেক দূরে থাকি, আমরা আসতে পারিনি। তো রাফাজের মানে আমার ছেলের দাদার কাছে এই কবুতরদের বাচ্চা দুইটা পাঠিয়ে দিয়েছে। তো আজকে ওই দুইটাই রান্না করব। আর আমি এই মূলা দিয়ে টাকি মাছে রান্না করব। তো সেজন্য সব কেটে বেছে রেডি করে নিয়েছি। আর কবুতরের মাংসের সাথে একটু আলু দেওয়ার জন্য দুইটা আলু কেটে নিয়েছি। আর যেহেতু আমি একাই খাবো, সেজন্য দুইটা টাকি মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। টাকি মাছ একটু কালচে হয়, এটা সবাই আমরা জানি। একটু লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এবারে আমি মূলাগুলো নিয়ে নিচ্ছি। আসলে কেটে বেছে রেডি করা থাকলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি হাতে মেখে রান্না করব, তাই কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর সামান্য একটু জিরা গুঁড়া, আর সামান্য একটু রসুন বাটা, আর কি সামান্য একটু, জাস্ট একটা ফ্লেভার আসার জন্য, আর লবণ হলুদ যা যা লাগে এগুলো দিয়ে আমি এটা হাতে মেখে নেব। যেহেতু এটা হাতে মাখা তরকারি, খুব বেশি ঝামেলা নেই। এটা আমি হাতে মেখে পরিমাণ মতো পানি অ্যাড করে ব্যাস বসিয়ে দিলেই হয়ে যাবে রান্না, খুব একটা সময় লাগবে না। এই তো এটা আমি এখন বসিয়ে দিব চুলায়, আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর হ্যাঁ, তেল দিতে ভুলে গিয়েছিলাম। আর আমি মাখানোর সময় তেল দিইও না, একটু পরে দেই, তা না হলে হাত থেকে তেলটা যেতেই চায় না। ঢাকা দিয়ে রান্না করব। আর এপাশে এটা বসিয়ে দিয়ে আমি পাশের চুলাটাতে কবুতরের মাংস রান্না করার জন্য মশলাটা রেডি করে ফেলি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে একটু আদা বাটা দিয়েছি, আর শেষে গরম মশলার গুঁড়া অ্যাড করে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কারণ এটা হচ্ছে একদম ছোট বাচ্চা কবুতর, তো আগে থেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে না নিলে একটা মশলার গন্ধ আসতে পারে। আজকে এতটা দেরি হয়ে গিয়েছে, আমি খুব তাড়াহুড়া করছিলাম। আর ভিডিও করতে গেলে একটু দেরিই হয় সব কিছু। যারা আমরা ভিডিও করি তারা কিন্তু মোটামুটি ভালোই জানি। একটু পানি দিয়ে দিব আর একটু ভালোভাবে কষানোর জন্য। ব্যাস এবারে আমি মাংসগুলো দিয়ে দিব, সাথে আলুগুলো দিয়ে দিব, কারণ একসাথে রান্না হয়ে যাবে। আর আজকে কোনো পানি দিইনি এটাতে, জাস্ট চুলার আঁচটা কমিয়ে এটা দিয়ে আমি আস্তে আস্তে করে মানে পুরো রান্না করে নিয়েছি। তারপর শেষে গিয়ে ঝোলের পানি দিয়ে দিলেই হয়ে যাবে। আর এপাশে মূলার তরকারিতে বলক চলে এসেছে, আমি মাছগুলো ঢেলে দিলাম। এবারে আমি আবার ঢাকা দিয়ে রান্না করব। নিচ থেকে একটু মানে রস রস থাকবে, এরকম অবস্থায় আমি এটা নামিয়ে ফেলবো। তবে মূলা আমি অনেক দিন পরে রান্না করলাম, ওর বাবা খেতে চায় না। আর আমার বড় ছেলে তো আমাকে অনেকক্ষণ ধরে খেপাচ্ছে। ও তো যখন মূলা তুলি তখন আমাকে বলছে, আম্মু তুমি কি আজকে কবুতরের মাংস দিয়ে মূলা রান্না করবে? তো আমি বলেছি হ্যাঁ, দেখি ও কি করে। এর ফাঁকে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ব্যাস এবারে রান্না করে নিব। তো ওই কথা শোনার পর মানে আমার বাসায় যেদিন পোলাও, মাংস এই টাইপের খাবারগুলো রান্না হয়, আমার বড় ছেলে খুব তাড়াতাড়ি খাবারটা নিয়ে খাওয়া শুরু করে। তো আজকে কেন যেন খাবারটা নিচ্ছে না, আমি ভাবছি কি ব্যাপার, কি হলো। তো অনেকক্ষণ পরে আমি বলছি, কি ব্যাপার বাবা, তুমি ভাত খেয়ে নিচ্ছ না কেন? তো বলতেছে, কি খাবো, তুমি মূলা দিয়ে কবুতরের মাংস রান্না করছো, ওটা কি খাওয়া যাবে? তো আমি বললাম যে না বাবা, আমি সেটা করিনি, আমি এমনি দুষ্টামি করে বলেছি, তুমি যাও গিয়ে খেয়ে নাও। ওর বাবা আসতে অনেক সময় লেট করে, ওর একটু ভালো ভালো রান্না হলেও নিজে আগে থেকে খেয়ে নেয়। এদিকে আমি জিরা আর গরম মশলাটা ভেজে নিয়েছি, এবারে এটা একটু গুঁড়ো করে নিব। কবুতরের মাংসটা রান্না হয়ে গিয়েছে, এটা আমি চুলাটা অফ করে রেখে দিলাম। এবারে যে গুঁড়ো করা মশলাটা সেটা উপর থেকে ছিটিয়ে দিলে একটা আলাদা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে।
আমি জানি না আমার সঙ্গে এতক্ষণ কারা আছেন, যারা আছেন এখনও একটা লাইক দেননি। প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বাকি ভিডিওটি কন্টিনিউ করবেন। আরও বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা আগে থেকেই বন্ধু হয়ে ভালোবেসে আমার পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই তো দুপুরের স্বল্প রান্নাবান্নার আয়োজন শেষ হলো। আমি এগুলো এখন টেবিলে দিয়ে দিব। তবে যখনই রান্না করি গরম মশলার যে ফ্লেভারটা বা স্মেলটা এটা পেলে আমার ছোট বাবাইটা দৌড়ে আমার কাছে চলে আসে কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য। ও গরম মশলার ফ্লেভারটা পেলেই ও ভাবে যে হয়তো মাংস রান্না হচ্ছে। সেটা আমি মাংসই রান্না করি বা অন্য কিছুতেই সেই গরম মশলাটা দিয়ে থাকি না কেন। দুপুর শেষ হয়ে গিয়েছে, সন্ধ্যায় তো কিছু নাস্তা করতে হবে। তো আজকে কি নাস্তা বানাবো, আমি এর আগে কখনোই এটা বানাইনি নিজে, আজকেই প্রথম বানাচ্ছি। এটা হচ্ছে পুলি পিঠা। পুলি পিঠা বানানোর জন্য প্রথমেই তো ডো তৈরি করে নিতে হবে, আটা। সেজন্য আমি বাজারের কেনা যে চালের গুঁড়া সেটা দিয়েই আজকে বানাবো। তো এটা আটার ডোটা তৈরি করে নিব, তার জন্য আটা সিদ্ধ করে নিচ্ছি লবণ পানিতে, একদম অনেক বেশি গরম করে সিদ্ধ করে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এর ফাঁকে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। পুরটা রেডি করে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো, তার মধ্যে 2টা দারচিনি এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কোড়া নারকেলটা দিয়ে দিব। আসলে এর আগে আমি কখনো বানাইনি, যখন ছোট ছিলাম বেশিরভাগ এটা আমি নানু বাড়িতেই খেয়েছি এই পিঠাটা। তো নানা বাড়িতে অনেক বড় সড়ো আয়োজন করা হতো, অনেক বড় মানে অনেক বেশি পরিমাণে করা হতো। তো সেক্ষেত্রে দেখা যায় 3-4 জন মিলেও পিঠা বানাতো। সেক্ষেত্রে আমিও হাত লাগাইতাম, আমার কাছে ভালো লাগতো, আমার এখনো মনে পড়ে। তো ওই যে হাত দিয়ে করতো ওইটা আমি অন্য একদিন দেখাবো যে কিভাবে নানিরা করতো। তো ভেতরের পুরটা রেডি করে রাখতো আর আমরা সবাই হাতে হাতে বানিয়ে দিতাম, আর নানি মামি মিলে এটা ভাপ দিয়ে দিত চুলায়। মাটির মালসা ছিল ছিদ্রওয়ালা, আমার এখনো মনে পড়ে। এত আধুনিক প্রযুক্তি তো তখন ছিল না, যতটা ছিল চুলাতেই সেভাবে করে খাওয়া হতো আর কি। তো আজকে আমি রুটির মতো করেই বানাবো, দেখতেই থাকুন। আটা আমি মেখে নিচ্ছি। এই তো আটা মাখা হয়ে গিয়েছে। আটাটা যত নরম হবে পিঠাটাও তত নরম হবে, খেতে ভালো লাগবে। তো আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর এগুলো একটু মোটা টাইপের রুটি করে নিব, খুব বেশি পাতলা করা যাবে না। আর এপাশ থেকে আমি পুরটা রেডি করে নিয়েছি, এটা বেশ আঠা আঠা ভাব হয়ে গেলেই হয়ে যাবে। তবে আজকে আমার প্রথম তো এজন্য এত বেশি আঠা আঠা হয়নি, একটু ঝুরঝুরে হয়ে গিয়েছে। আসলে একটু জালটা মনে হয় বেশি পড়ে গিয়েছে আমার যতটুকু মনে হয় আর কি। একটু মোটা মোটা করে রুটিটা বেলে নেব এবং তার মধ্যে পুরটা দিয়ে এটা বানিয়ে নিব। আমি জানি আমার আপুরা আরো বেশি সুন্দর করে পিঠা বানাতে পারে, পিঠা ডিজাইন করতে পারে, তো আমি এত সুন্দর করে পারি না, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তবে আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। খেজুরের গুড়, নারকেল, তারপর সাথে ঘি আছে, স্মেলটাও দারুণ হয়েছিল, আমার কাছে খেতে খুব ভালো লেগেছিল। তবে দুঃখের বিষয় আমার বড় ছেলেটা খায়নি, কারণ ঘি দিলে সে বুঝতে পারে না। তবে তার স্মেলটা এতই মানে সে অপছন্দ করে, সে শুধু বলে কি যেন এর মধ্যে দেওয়া হয়েছে, খেতে ভালো লাগছে না, তাই সে খায়নি। আমিই খেয়েছি বেশি। তো একটা একটা করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর হয়নি। কি আর করা, যা পেরেছি তাই করেছি। এবারে আমি প্যানটাতে একটু তেল ব্রাশ করে নিয়ে স্ট্রেনারে আর কি, এটা আমি এখন ভাপ দিয়ে নিব। বেশিক্ষণ লাগেনি, খুব অল্প সময়ে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে সন্ধ্যায় নাস্তায়। আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আজকের ভিডিও কেমন লাগলো আমার আপু ভাইয়েরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তবে এতটা গরম ছিল যে ভাঙাই যাচ্ছিল না, হাতে অনেক তাপ আসছিল। শীত চলে যাওয়ার আগে পিঠাটা আপনারা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আমি আরও একবার দিয়ে দিব। তো এটা হতে থাকবে, একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।